আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে পছন্দের ব্র্যান্ডের কোনো জিনিস হাতে পাওয়ার আগে সেটা ঠিক কতগুলো দেশ ঘুরে আসে? তো চলুন আজ আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ আর অর্থায়নের এই জটিল কিন্তু দারুণ মজার একটা জগতে ডুব দেওয়া যাক। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা কোম্পানি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আর কি বাধার মুখে পড়ে। একবার ভাবুন তো, হাতে থাকা স্মার্টফোনটা, গায়ের শার্টটা অথবা সকালের কফিটা, এগুলো ঠিক কোথা থেকে এসেছে? হতে পারে পৃথিবীর এক এক প্রান্ত থেকে এক একটা জিনিস এসেছে। এই সাধারণ একটা প্রশ্ন দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। তাহলে চলুন একটা উদাহরণ নিয়ে ভাবা যাক। ধরুন একটা কোম্পানি ঠিক করল তারা তাদের তৈরি জিনিস বিদেশও বিক্রি করবে। এই পথ চলার একদম শুরুতেই যে আদর্শ বা আইডিয়াটা সামনে আসে সেটাই হলো মুক্ত বাণিজ্য। তো এই মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেড জিনিসটা আসলে কি? সহজ কথায় এটা এমন একটা সিস্টেম যেখানে কোনো দেশের সরকার আমদানি বা রপ্তানির উপর কোনো রকম বাধা দেয় না। মানে কোনো ট্যাক্স নেই, কোনো কোটা নেই, কিচ্ছু না। বাণিজ্য চলে একদম অবাধে। কিন্তু কথা হলো, মুক্ত বাণিজ্য যদি এতই ভালো একটা আইডিয়া হয়, তাহলে সরকারগুলো কেন এর মধ্যে নাক গলায়? কেন তারা বাণিজ্যে হস্তক্ষেপ করে? চলুন এই প্রশ্নের উত্তরটাই এখন খোঁজা যাক। এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে। একটা হলো রাজনৈতিক, মানে সরকার হয়তো দেশের ভেতরের কোনো নির্দিষ্ট শিল্প বা কর্মীদের রক্ষা করতে চায়। আর দ্বিতীয়টা হলো অর্থনৈতিক কারণ, সোজা কথায় দেশের মোট সম্পদ বাড়ানো। তো ফেরা যাক আমাদের সেই কাল্পনিক কোম্পানির গল্পে। তারা যেই না বিদেশে পণ্য বিক্রি করতে গেল, অমনি পড়ল গিয়ে এক বাধার গোলকধাঁধায়। আর এই বাধাগুলো তৈরি করেছে ওখানকার সরকার। সরকারগুলো বাণিজ্য কন্ট্রোল করার জন্য নানা রকম অস্ত্র ব্যবহার করে, যেমন ধরুন ট্যারিফ বা শুল্ক, সাবসিডি বা ভর্তুকি, কোটা, আরও অনেক কিছু। এখানে যে 7টা জিনিসের লিস্ট দেখা যাচ্ছে, এগুলোই হলো সেই প্রধান বাধা। বোঝাই যাচ্ছে পথটা কিন্তু সহজ না। এগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হলো ট্যারিফ বা শুল্ক। এটা আর কিছুই না, বিদেশ থেকে আসা পণ্যের উপর একটা ট্যাক্স। উদ্দেশ্যটা খুব সিম্পল, বিদেশি জিনিসটাকে দামি করে দেওয়া, যাতে মানুষ দেশের তৈরি জিনিসই কেনে। আর ঠিক এটাই হলো আমাদের সেই কোম্পানির সাথে। তারা দেখল, আরে নতুন দেশে তাদের পণ্যের দাম তো অনেক বেড়ে গেছে। কারণটা কি? কারণ হলো ওই দেশের সরকার তাদের পণ্যের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে। এটা কিন্তু তাদের জন্য বিরাট একটা ধাক্কা। এখন এই ধরনের বাধা টপকানোর জন্য কোম্পানিটা একটা বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারা ভাবল, আচ্ছা, শুধু শুধু পণ্য পাঠিয়ে ট্যাক্স দেওয়ার চেয়ে বরং ওই দেশেই একটা ফ্যাক্টরি বানিয়ে ফেলি। আর ঠিক এই আইডিয়াটা কি বলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বা সংক্ষেপে এফডিআই। তাহলে এই এফডিআই জিনিসটা কি? যখন এক দেশের কোনো কোম্পানি অন্য কোনো দেশে সরাসরি ব্যবসা করার জন্য টাকা ঢালে, সেটাই হলো এফডিআই। যেমন ধরুন অ্যাপল যে চীনে গিয়ে তাদের ব্যবসা বাড়িয়েছে, ওটা এর একটা দারুণ উদাহরণ। এই এফডিআই কিন্তু আবার কয়েক রকমের হয়, মূলত 3 ধরনের। প্রথমটা হলো হরাইজন্টাল, মানে নিজের দেশে যে ব্যবসা করা হয় ঠিক একই ব্যবসা বিদেশে গিয়েও খোলা। দ্বিতীয়টা হলো ভার্টিক্যাল। ভাবুন একটা গাড়ি কোম্পানি বিদেশে একটা টায়ারের ফ্যাক্টরি কিনে নিল, এটা তাদের সাপ্লাই চেইনের অংশ। আর 3 নম্বরটা হলো কংগ্লোমারেট, মানে একটা কোম্পানি বিদেশে গিয়ে এমন একটা ব্যবসায় ইনভেস্ট করল যার সাথে তার নিজের ব্যবসার কোনো সম্পর্কই নেই। তবে যে দেশে এই এফডিআই আসছে, মানে হোস্ট কান্ট্রির জন্য, এর কিন্তু ভালো মন্দ দুটো দিকই আছে। একদিকে লাভ হলো নতুন টেকনোলজি আসে, টাকা আসে, মানুষের চাকরি হয়, দেশের গ্রোথ বাড়ে। আবার অন্যদিকে দেশের ছোট ছোট কোম্পানিগুলো মার খেতে পারে। এমনকি বিদেশি কোম্পানির প্রভাবে দেশের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। তো আমাদের কোম্পানিটা এখন 2 দেশে ব্যবসা করছে। এর মানে হলো তাদের এখন দুটো আলাদা কারেন্সি বা মুদ্রা সামলাতে হচ্ছে। আর এখান থেকেই শুরু হয় ফিন্যান্সিয়াল দুনিয়ার আর এক জটিল খেলা। কারেন্সি এক্সচেঞ্জ রেট দেখানোর দুটো প্রধান সিস্টেম আছে। একটা হলো ডিরেক্ট কোট, মানে 1 ইউনিট বিদেশি মুদ্রা কিনতে নিজের দেশের কত টাকা লাগবে। যেমন 1 পাউন্ড কিনতে $1.56 লাগছে। আরেকটা হলো ইনডিরেক্ট কোট, যেটা ঠিক এর উল্টো, মানে 1 ইউনিট নিজের দেশের মুদ্রার বদলে কত বিদেশি মুদ্রা পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো, কোম্পানিগুলো এই ফরেন এক্সচেঞ্জ মার্কেট কেন ব্যবহার করে? এর পেছনে মূলত 4টা কারণ আছে।
এক এক কারেন্সি থেকে আর এক কারেন্সিতে টাকা কনভার্ট করা। 2 হেজিং মানে ভবিষ্যতের ঝুঁকি কমানো। 3 আরবিট্রেঞ্জ মানে দুই মার্কেটের দামের পার্থক্য থেকে লাভ করা। আর 4 নম্বর হল স্পেকুলেশন বা ভবিষ্যতে দাম বাড়বে এই আশায় কেনাবেচা করা। বাহ, আমাদের কোম্পানিটা তো এখন পুরো দস্তুর একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে গেছে। আর বড় খেলোয়াড় হতে গেলে তো খেলার নিয়মও মানতে হবে, তাই না? এই আন্তর্জাতিক বাণিজ্যের খেলাটারও কিছু নিয়মকানুন আর রেফারি আছে। আর এই রেফারিদের মধ্যে সবচেয়ে বড় রেফারির নাম হল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO। সারা বিশ্বে দেশগুলোর মধ্যে বাণিজ্যের নিয়মকানুন ঠিক করার কাজটা কিন্তু এই সংস্থাই করে। WTOর কাজটা আসলে খুব সোজাসাপটা। তাদের লক্ষ্য হল যারা জিনিস বানায়, যারা রপ্তানি করে আর যারা আমদানি করে তাদের সবার জন্য ব্যবসা করাটা যেন সহজ হয়, বাণিজ্যটা যেন মসৃণ থাকে। আমাদের গল্পের সেই কোম্পানির মতো হাজারো কোম্পানিকে সাহায্য করাই এদের মূল উদ্দেশ্য। কিন্তু এই বিশ্বায়ন বা FTI নিয়ে কিন্তু অনেক বিতর্কও আছে। যেমন একটা র্যাডিক্যাল বা চরমপন্থী মতবাদ আছে। তাদের মতে এই বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসলে সাম্রাজ্যবাদের নতুন একটা রূপ। এরা অন্য দেশে গিয়ে শুধু শোষণই করে। আবার এর ঠিক উল্টো দিকে আছে ফ্রি মার্কেট বা মুক্ত বাজারের ধারণা। এই মতবাদে বিশ্বাসীরা বলেন যে যে দেশ যেটা ভালো বানাতে পারে তাদের সেটাই বানানো উচিত। আর FDI বা বৈদেশিক বিনিয়োগ আসলে দুই দেশের জন্যই ভালো। এই দুটো একেবারে বিপরীত ধর্মী চিন্তায় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আজকের দুনিয়ার সবচেয়ে বড় বিতর্ক। তাহলে সব শেষে এই বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, মুক্ত বাণিজ্য কি আসলেই সবার জন্য ভালো? এর ভালো দিকগুলো কি খারাপ দিকগুলোকে সবসময় ছাপিয়ে যেতে পারে? এই যে একটা টানাপোড়েন, এটাই কিন্তু আজকের গ্লোবাল ইকোনমিকে চালিয়ে নিয়ে যাচ্ছে।